আজ আপনারা শুনবেন নতুন একটি হিস্টোরি। আজ এখন শুনতে চলবেন পোস্ট অফ ওয়ার। আজ শুনবেন পোস্ট অফ ওয়ার মুভির কাহিনী নিয়ে ঘটে যাওয়া একটি কাহিনী। মুসলিম বিষাদে অভিশপ্ত এক প্রাসাদ নিয়ে ভয়ঙ্কর এক অতি বিষাক্ত জীবনী ও গল্প। চলুন তাহলে এবার কাহিনীতে ফিরে যাব। আসলে আজকে যে গল্প, এটি একটি মুভি থেকে নেওয়া। এটি ফ্রান্সে ঘটে যাওয়া উনিশশো এটি ফ্রান্সে ঘটে যাওয়া উনিশশো 1944 সালের একটি কাহিনীকে কেন্দ্র করে এই মুভিটি বানানো হয়েছে। আজকে আপনাদের সামনে আমাদের লেখা কোনো ভৌতিক কাহিনীর গল্প না, একটি সিনেমা ঘটে যাওয়া মুসলিম পরিবারের সাথে ফ্রান্সের একটি কাহিনী 1944 সালে যেটা ঘটেছিল সেটাকে সিনেমা হিসেবে অডিও বাংলা এক্সপ্লেন করছি। আশা করি যারা ভিডিও বাংলা এক্সপ্লেন করে রাইটিং সমস্যা দেবেন না, কারণ এটাও আমি অনেক কষ্ট করে দেখছি। দেখি আজকে ভিন্ন তা নিয়ে আপনাদের মাঝে কি উপভোগ হতে পারে। যদি আপনাদের সাথে সম্পূর্ণ ইনশাআল্লাহ। 1944 সাল নাজি অকুপায়েড ফ্রান্সের 1944 সালে ঘটে যাওয়া কাহিনী। অকুপায়েড এক জঙ্গলের ভিতরে চারজন ফ্রান্সি যোদ্ধা জঙ্গলের ভিতরে শুয়েছিল। এরা সকলেই আমেরিকান সৈন্যদলের পেট্রিয়ট বাহিনীর সৈন্য ছিল, যারা বর্তমানে ফ্রান্সের একটি নামিদামি রাজার প্রাসাদ রক্ষা করার কাজে নিয়োজিত হয়েছিলেন। তাদেরকে পাঠানো হয়েছে। এই প্রাসাদটি মার্কিন সেনাবাহিনীর লোকেরা দখল করে রেখেছিল। তো আমেরিকান এই সৈন্যদের থেকে এই প্রাসাদকে রক্ষা করার দায়িত্ব ফ্রান্সের সৈন্যদের দায়িত্ব করেছিলেন। তাদের যে লিড দিতেন, তাদের যে পরিচালনা করতেন এই সৈন্যবাহিনীর ভিতরে, তার নাম ছিল, তাদের এই গ্রুপকে লিড করার দায়িত্ব পড়েছিলেন সার্জেন্ট ক্রিস, কার্ক, ইউজিন, কেপাল, গুচি। হঠাৎ করে ঘুম থেকে উঠে ক্রিস কয়েকটি শব্দ শুনতে পায়। তারপর সে ম্যাডি খুলে রাখলো। আসলে সে ঘুমের মধ্যে যুদ্ধের কিছু দুঃস্বপ্ন দেখছিল। হঠাৎ করে তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে সে তার চোখ বরাবর তাকিয়ে দেখলো একটি গাছের অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে। তার দুই ঠোঁটের মাঝখানে একটি জ্বলন্ত সিগারেট ধরিয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই লোকটি ক্রিচের দিকে বন্দুক তাক করে তাকে গুলি করার উদ্দেশ্য করে একটি গুলি করতে নেয়। তখন ক্রিস দু চোখ বন্ধ করে ফেলে। তারপর সে চোখ দুটো বন্ধ করে রেখে কিছুক্ষণ পর সে চোখ খোলার আগে দেখে কোনো শব্দ নেই। তারপর সে চোখ খুলে দেখে সে লোকটি সেখানে নেই। তারপরের দিন সকালে তারা মিশনে বের হয়ে জঙ্গল দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে তারা একটি জিপের সন্ধান পায়। তখন পাহাড়ে ঢাল দিয়ে ওঠার সাথে রাস্তার ঢালের উপর থেকে একটি জিপ বরাবর ছুটে এসে তাদের দিকে আসছে। এসে হঠাৎ বাস্ট হয়ে যায়। ওই জিপটি যখন আপনা বাস্ট হয়ে যায়, তার সাথে কিছু সৈন্য ছিল, তারা সকলেই সেখানে মারা যায়। তখন একটি লোকের মুখ থেকে একটি স্বর্ণের দাঁত বের করে নেয়।
তারপর হঠাৎ ওই সৈন্যবাহিনীর একজন লিডার তাদের উপরে আচমকা ঝাঁপ দিয়ে মারামারি শুরু করলো। ওই লিডারটি ছিল ওই গাড়ির লিডারটি ছিল ওই সৈন্যের লিডারটি ছিল একজন বক্সার, সেও ফাইট করতে জানতো। তখন ট্যাপার সেও ফাইট করতে জানতো। তখন সে ফাইটে লেগে পড়লো। ফাইটে লেগে পড়ার পরে যখন দেখে ট্যাপার সে ওই লোকটির সাথে ফাইট করে পারছে না, তখন বুচি সেও আর ধৈর্য হারিয়ে ফাইটে লেগে পড়লো আর তাকে প্রতিহত করে পড়লো। তারপর তারা সেখান থেকে যে সামনের দিকে আগে বাড়তে শুরু করলো। হঠাৎ তারা থেমে গেল, বন্দুক তাক করে। দেখলো ডাল থেকে কিছু মানুষ উঠে আসলো, একজন মহিলা ও বাচ্চা নিয়ে। আর সেই মহিলাগুলো শীতে কাঁপতে কাঁপতে তাদের সামনের দিকে আসতেছিল। তখন ট্যাপার কি করলো, এই মহিলাকে শীতের একটি বস্ত্র দিয়ে তার শরীর থেকে খুলে ওই স্বর্ণের দাঁতটি আর যা কিছু পেয়েছিল একটু ওই মহিলার হাতে দিয়ে দিল, যাতে সেই লোকগুলো ওই মহিলা তাদের নিজেদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারে, চালাতে পারে। তারপর তারা সেখান থেকে ওই প্রাসাদে চলে আসে দেখেন একজন সৈন্য জিপ গাড়ির ভিতরে প্রাসাদ পাহারা না দিয়ে সেখানে শুয়ে পড়েছে। তখন সামনে এসে ওই লোকটি বুকে বন্দুক তাক করে ধরে একজন সৈন্য। তখন ওই সৈন্যটি চোখ বন্ধ করে খুলে, আসলে ওই সৈন্যটি তারা আমেরিকান, তারা ওটা পাহারা দিত। তখন সে বলল, ভালো হয়েছে তোমরা এসেছো, এখন আমরা চলে যেতে পারবো। তখন তারা ভিতরে গিয়ে দেখলো যে আমেরিকান সৈন্যরা তারা সব যার যা সামানা গুছিয়ে তারা এখান থেকে চলে যেতে লাগলো। তখন বুচি বলল, তোমরা এখান থেকে মনে হয় পালিয়ে যাওয়ার চেষ্টা করছো কেন? তোমরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছো কেন? আর এটাই তো এই জঙ্গলের ভিতরে একটা থাকার স্থান, এটাই তো একটি নিরাপদ জায়গা যেখানে তোমরা থাকতে পারো। তখন ওই আমেরিকান সৈন্যের মধ্যে একজন লিড বলে, এখানে এমন কিছু আছে যার জন্য আমরা এই জায়গাটা ছাড়তে বাধ্য হচ্ছি। তখন আমেরিকান সৈন্যটা আরো বলে, চিন্তা করো না, তোমরা আসো, থাকো, দেখো আমরা চলে যাই, আমাদের মতো একদিন তোমাদের এরকম এখান থেকে চলে যেতে বাধ্য করবে। এবং অচিরেই যাওয়ার সময় সেই আমেরিকান সৈন্যরা একটা ট্যাপ রেকর্ডার রেখে যায়। তারপরের দিন তারা সব প্রাসাদে ঢুকে তাদের সামানা গুছিয়ে সবকিছু করে ঠিকঠাক করে তারা রান্না বান্নার কাজে লেগে পড়ল। এর ভিতরে তাদের ভিতরে একজন প্রাসাদটা ঘুরে ঘুরে দেখছে। তারপর সে একটি রুমে গেলে দেখলো একটা পিয়ানো দেখে সে ডায়েরি নিল, ডায়েরিটা এখানে সামনে রেখে সেই পিয়ানোটা বাজানো শুরু করলো। আর সঙ্গে সঙ্গে পিয়ানোর শব্দ প্রাসাদের চারিদিকে ছড়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে গার্ড অন্য একটি ঘরে ঢুকে পড়ে। সেখানে ওই ঘরের ভিতরে ছিল অনেক আসবাবপত্র আর পুতুল দিয়ে ঘেরা। দেখে মনে হয় সেটা কোনো বাচ্চার ঘর। ওইদিকে ট্যাপার একটি বন্ধ বেসমেন্টে যায়, যার একপাশে একটি ফটো ফ্রেমে বাড়ির মালিকের ছবি ছিল। ওই ছবিটির দিকে অপলক দৃষ্টিতে তাকাতে হঠাৎ তার পেছন থেকে কিছু একটা উপর থেকে ছুঁড়ে পড়ে। আর তখন সে পিছনে ফিরে তাকাতে আর কিছুই দেখে না। এইদিকে ক্রিজও একটা স্টাডি রুমে ঘুরে দেখতে গিয়ে মেঝেতে পাতা একটি কার্পেট দেখে কার্পেটের একটি বাড়ি স্পট খুঁজে পায়। দেখে বোঝা যায় সেখানে কিছু পোড়ানো হয়েছিল। এইদিকে বুঝি দোতলায় একটি বাড়িতে বারান্দার বাথরুমের পাশাপাশি সিগারেট ধরাতে গিয়ে সে দেখলো বাথরুমের এখান থেকে অদ্ভুত ধরনের এক শব্দ বের হচ্ছে। সে বাথরুমের কাছে গিয়ে দেখলো
সে ধীরে ধীরে বাথরুমের কাছে গিয়ে বাথরুমের দরজাটা ধরে দেখলো বাথরুমটি ভিতর দিয়ে বন্ধ আছে। সে অনেক চেষ্টা করলো কিন্তু বাথরুমের দরজাটি খুলছে না। শত চেষ্টা করে খুলতে না পেরে তখন সে সেখান থেকে চলে যায়। সেই মুহূর্তে হঠাৎ করে বাথরুমের দরজাটি নিজে নিজে খুলে যায়। আর দেখা যায় বাথরুমের ভিতরে কেউই নেই। এভাবে রাতে যখন তারা ডিনার করতে খাবার খেতে সবাই একসাথে বসে, হঠাৎ করে দেখে বাড়ির দোতলায় প্রচন্ড আওয়াজ। কি আওয়াজ, এই শব্দ! হঠাৎ করে তারা চমকে ওঠে। তারা বন্দুক রাইফেল নিয়ে সেদিকে এগুতে থাকে। তারা যখন দোতলার উপরে উঠল দল বেঁধে, তখন শব্দটি ক্রমাগতভাবে পাল্টে গেল। আর কিছুক্ষণ পরে তারা একটি খোলা দরজা দেখলো। সেই দরজাটার ভিতরে ঢুকে দেখলো একটি ঘর। সেই ঘরের ভিতরে সবকিছু সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তারপর তারা সেই ঘরের ভিতরে ঢুকে একে একে সব দেখছে। দেখতে 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 সেই ঘরের ডাইনিং রুম দিয়ে সামনে চলে গেল। সেখানে একটি দরজা ছিল। সেই দরজাটি কাছে যেতে হঠাৎ করে সেই দরজাটি আপনা আপনি খুলে গেল। এটা তো দেখে তারা অবাক হয়ে গেল। ঘরের দরজার পর্দা খুলিয়ে তারা দেখতে পারল জানালার ওপাশে একটি ঝুলন্ত লাশের মতো কি যেন ঝুলে আছে। তখন তারা ওইদিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ করে এক দমকা হাওয়ায় জানালার কাপড় খুলে যায়। তখন তারা চেয়ে দেখে জানালার ওপাশে কোনো ঝুলন্ত লাশই নেই। তারপর তারা বুঝতে পারছে না কি হচ্ছে এসব, তাও আবার চোখের সামনে ঘটছে। কি অদ্ভুত ব্যাপার! তারপর তারা সেখান থেকে চলে যায়। আর রাতের সময় আবার এই পাশে তারা সবাই রাত্রে একসাথে আবার বসে তারা একে অপরকে ভূতের কাহিনী শোনাচ্ছে। আর ওইদিকে ট্যাপার তার স্নাইপারের ক্যামেরা দিয়ে প্রাসাদের বাহিরে নজর রাখছে, যাতে লাতিন সৈন্যরা আক্রমণ না করতে পারে। তখন লাতিন বলে, তখন লাতিন সেই বেসমেন্ট থেকে একটি ডায়েরি খুঁজে পেয়েছিল। একটি 18 বছর মেয়ের একটি ডায়েরি খুঁজে পেয়েছিল। লেখাটি একটি মেয়ের হাতের লেখা। তারপর তারা হঠাৎ ফায়ার কোর্টে থেকে একটি শব্দ শুনতে পেল। তাদের ভিতরে পাঁচি বলল, এটা এমন একটি শব্দ যে শব্দটি তখন ইউজিন বলল, হ্যাঁ আমি জানি। তখন সে এই শব্দটির বিকট করে লেখে, আই হ্যাভ। তারপর সঙ্গে সঙ্গে সেই শব্দটি থেমে যায়। তখন উপর থেকে তাদের সামনে একটি মৃত কাঠবিড়ালি এসে পড়ে। তখন ক্লার্ক বাচ্চাটি রুমে গিয়ে মেঝেতে শুয়ে পড়ে। এইভাবে যে যার মতো শোয়ার প্রস্তুতি নিচ্ছে। সে যখন লাম্ব হয়ে শুচ্ছিল, হঠাৎ সে সামনে তাকিয়ে দেখে তাকে চমকে দিয়ে একটি মিউজিক বক্স সে নিজে নিজে বাজা শুরু করছে। অপরদিকে মিউজিক সে 18 বছর মেয়েটির ডায়েরি খুঁজতে বেসমেন্টে যায়। সেখানে বাড়ির মালিক সবাই একটি গ্রুপ ফটো সেখানে বাড়ির মালিক পরিবারের সবার একটি গ্রুপ ফটো অ্যালবামে ছবি রাখা ছিল। তখন সে ডায়েরিটা হাতে নিয়ে সেই ডায়েরির পাতা খুলতে অবাক করার বিষয়, সেই ডায়েরির সমস্ত লেখা অবাক রকমের ভাবে উধাও হয়ে যায়, মানে গায়েব হয়ে যায়। আর চোখ খুলতে হঠাৎ করে ওই রুমে সব লাইট বন্ধ হয়ে যায়। আর তখনই সে তার লাইটটি ধরিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে পাশে রাখে। মোমবাতিটি পাশে রেখে সামনে তাকাতে দেখে যে বাড়িতে বাড়ির মালিকের ফটো ফ্রেম ছিল সেখান থেকে ফটো ফ্রেমটা উধাও হয়ে গিয়েছে, কোনো মানুষই নেই। অন্যদিকে ট্যাপার প্রাসাদের উপরে উঠে বন্দুক তাক করে বাইরের দিকে পাহারা দিচ্ছিল। যখন সময় ঘুমাচ্ছিল
তখন সে বন্দুক তাক করে রেখেছিল। হঠাৎ করে তার পিছন থেকে একটি মানুষের ছায়ামূর্তি হেঁটে চলে যেতে চায়। এরপর যখন সে স্নাইপার দিয়ে বন্দুক তাক করে চারিদিকে দেখছিল, তখন তার সামনে দেখলো একটি মেয়ের ঝুলন্ত লাশ ফাঁসি দিয়ে ঝুলে আছে। আবার যখন সে জিনিসটা এড়িয়ে দিয়ে আবার যখন সে জায়গা মতো তার স্নাইপারটা তাক করলো, আবার দেখলো সেখানে সেই ঝুলন্ত মেয়েটির লাশ নেই। ব্যাপারটা বুঝে উঠতে না পারে সে চারিদিকে স্নাইপারের ক্যামেরা দিয়ে খুঁজতে থাকে। হঠাৎ করে তার স্নাইপারের ক্যামেরার সামনে এসে দাঁড়ায় একজন মানুষের যুবক প্রেত। হঠাৎ করে সে ভয় পেয়ে চমকে ওঠে। তারপরে টর্চ হাতে করে সে প্রাসাদের বাইরে এসে তার পরদিন সকালে তারা প্রাসাদের বারান্দায় বসে তারা আলোচনা করছে, আমেরিকান সৈন্যরা কেন চলে গেল এত তাড়াতাড়ি এই প্রাসাদ ছেড়ে? তারা তো আমাদেরকে কিছু বললো না, আমাদের সাথে যুদ্ধ না করে কোনো কিছু না করে চলে গেল, কারণটা কি? আসলে কি এই ফ্যামিলির এমন কোনো সমস্যা আছে? ঠিক তখন তখন তাদের সাথে আরেকজন এসে পড়ে। আমেরিকান সৈন্যরা এমনিতে যায়নি, তারা এখান থেকে পালিয়ে যায়নি। কিছুক্ষণ পর তারা 50 জন সৈন্য নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করবে। আমাদের উচিত এই প্রাসাদ থেকে পালিয়ে যাওয়া, যাতে লাতি সৈন্যরা না আসে তাদেরকে দেখতে না পেরে ফিরে যায়। এদিকে বুচি বলে, এই প্রাসাদকে যে কোনোভাবে তাকে রক্ষা করার দায়িত্ব পালন করতে হবে, তা না হলে তাকে কোর্ট মার্শালে না করার জন্য চাকরি হারাতে হবে। তাই সে সকলকে সজাগ থাকতে বলে। এবং ক্লার্ক আর বুচি একদিন তারা দোতলায় গিয়ে একটি প্রাসাদের ভিতরে যায়। প্রাসাদের ভিতরে একটি কার্পেট দেখে সে কার্পেটটাকে সরাতে দেখে ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন আঁকা। তাদের ভিতরে একজন ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করত, এই জন্য তারা সেই ব্ল্যাক ম্যাজিক নিয়ে গবেষণার একটি বিন্দু ভাবতে লাগলো। তারপর তারপর সে কি করলো, কথা বলতে বলতে ওই ব্ল্যাক ম্যাজিকের উপর একটা আলমারি রাখা ছিল, সেই আলমারিটাকে সে টেনে সামনে আনতে হঠাৎ করে আলমারির দরজাটা খুলে যায়। তারপর সে আলমারিটাকে এখান থেকে সরানোর চেষ্টা করলে আবারও হঠাৎ করে আপনা আপনি আলমারিটি দরজাটা লেগে যায়, আর তার ফলে তার আঙ্গুলগুলো সব ভেঙে যায়। অন্যদিকে ট্যাপার আলমারির ওই আলমারির গ্লাসের দিকে তাকিয়ে দেখতে পায় একটি মেয়ের ঝুলন্ত লাশ ঝুলে আছে। কিন্তু পুনরায় সে ওদিকে ফিরে তাকাতে আর কিছুই দেখতে পায় না। এরপর ক্রিস ও ইউনিকো কার্ড তারা রেডিওতে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। তারা পুনরায় সে মোস্ট কোডের শব্দ শুনতে পায়। এদিকে মিউজিক ওই ডায়েরিটাকে খুলে উল্টাতে অদ্ভুতভাবে কিছু লেখা ওঠার পরে আর মিউজিকের হাত ওই ডায়েরিতে আটকে যায়, আর ডায়েরির পেজে নিজে নিজে লেখা হয়ে যায়, ইফ ইউ লিভ উইদিন ডাই। এর মানে হলো, যদি তুমি এখান থেকে যাও তাহলে তুমি মারা পড়বে। এরপর ওই রেডিওর ভিতরে একই কথা, একই আওয়াজ শোনা যায়। শুনতে তারা অবাক, একে অপরের দিকে তাকিয়ে রইল। তখন তারা এই কথাগুলো শুনে চমকে ওঠে, আর ক্রিস বলে, এই প্রাসাদটা একদমই হন্টেড। এইদিকে বুঝি কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা লাতি সৈন্যদের সাথে যুদ্ধ করতে ঘরের আসবাবপত্র, জিনিসপত্র, গোলাবারুদ এইদিক ওদিক সরাতে লাগলো। রাত হলে ট্যাপার উপরের ফ্ল্যাটে চলে যায়, আর বাকি 4 জন প্রাসাদের মুখ্য দরজার সামনে লুকিয়ে পাহারা দিচ্ছে। সেখানে লাতিন সৈন্যরা চলে আসলে ট্যাপার একটি শব্দ করে বাকি সৈন্যদের সজাগ করে দেয়। এরপর লাতি সৈন্যরা দ্রুত তাদের ট্রাক থেকে নেমে আসে তাদের উপর আক্রমণ করার জন্য।
তারা এসে দেখে প্রাসাদের দরজা জানালা সব বন্ধ দেখে তারা ভাবে এখানে কেউ নেই। যখন তারপর তারা ফিরে যেতে লয়, হঠাৎ দেখে প্রাসাদের ভিতর থেকে একটি অদ্ভুত অলৌকিক শক্তির আওয়াজ ভেসে আসছে। এরপর লাতিন সৈন্যরা আবার ফিরে এসে প্রাসাদের সমস্ত জানালা কাঁচ ভেঙে ভিতরে বোম ছুড়ে দেয়। তখনই হঠাৎ করে বুচি ঝাঁপিয়ে পড়ে। এদিকে বুচি হিরোর মতো লাফিয়ে একটি বোম ধরে, বোমটি ব্লাস্ট হওয়ার পরে বুচি আহত হয়ে যায়। এদিকে বুচি এসে সমস্ত লাতিন সৈন্যকে গুলি করে একের পর এক হত্যা করে। এদিকে ক্লার্ক যখন বাথরুমে লুকিয়ে ছিল তখন সে কিছু বাচ্চা শিশুদের আওয়াজ শুনতে পায়, হাসির শব্দ শুনতে পায়। সে যখন সামনে এগুতে দেখে এক লাতি সৈন্য তাকে বন্দুক তাক করে মারার জন্য যায়। তখন সে তাকিয়ে দেখে ওই লাতি সৈন্যটাকে কোনো এক অদৃশ্য শক্তি গায়েবীভাবে বাথরুমের যে গোসলের পাট ছিল সেখানে চুবিয়ে মারার চেষ্টা করছে। আর এইদিকে ট্যাপারের চোখের সামনে এক লাতি সৈন্যকে কে যেন অদ্ভুতভাবে অলৌকিকভাবে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। আর এদিকে উইজিং যখন আরেক ঘরে লুকিয়ে বন্দুকের বুলেট ভরছিল তখন তার পিছন থেকে এক লাতি সৈন্য আসে। এদিকে লাতি যখন নিজের বুলেট লোড করে যেই গুলি চালাতে যায় তখন সে বন্দুকটা ঘুরিয়ে যখন গুলি করতে লাগলো তখনই দেখে সেটা কোনো লাথি সৈন্য ছিল না, সেটি একটি পেট ছিল। পেটটি দেখার সঙ্গে সঙ্গে সেখানে আগুন জ্বলে যায়। অপরদিকে বুঝি এক লাথি সৈন্যের মরদেহ পড়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। অন্যজন ক্রিজকে গুলি করার জন্য সামনে আসলে সে দেখে অন্য এক লাথি সৈন্য ক্রিজকে গুলি করতে আসলে তাকে সেই গুলি করে মেরে ফেলে। এই যুদ্ধ শেষ হওয়ার পরে যখন তারা একত্রিত হলো তখন বুচি বলল, তখন তাদের ভিতরে একজন বলল, আমি এই বইটি পড়ে যে বুঝতে পেরেছি সেই বইটির ভিতরে যে লেখা ছিল বুঝতে পেরেছি যে লাতি সৈন্যরা যখন এই দেশে হামলা করে আর এই প্রাসাদ দখল করে তখন ওই প্রাসাদের জমিদার ও তার জমিদারকে পানি চুবিয়ে মেরে ফেলে, তার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলে এবং তার মেয়েকে নির্যাতন করে অস্বাভাবিকভাবে মৃত্যু দেয়। তারা তাদের সবাইকে খুন করে তারপর থেকে তারা আত্মা হয়ে এই বাড়িতে ঘুরছে। এদিকে পরের দিন লাতি সৈন্যদের সমস্ত লাশগুলোকে উলঙ্গ করে তাদের গাড়ির ভিতরে ভরে রেখেছে। আর অন্যদিকে ট্যাপাককে দেখে মনে হয়েছিল সে পজেস্ট হয়ে গেছে। সে রাতে রুমে এসে তখন সে তার বন্ধুদের বলছে সে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে ঘুমের ঘরে একটি স্বপ্ন দেখছিল, সেখানে কিছু বাচ্চা হেসে বেড়াচ্ছে আর খেলছে। আর তাদের মধ্যে একটি বাচ্চা যুদ্ধের কারণে মারা যায় আর সে তাদের জন্য কিছুই করতে পারল না। এইদিকে ক্রিস বাথরুমে গিয়ে সে বাথরুমের ট্যাপারের পানির সাথে তাকিয়ে থেকে আত্মাদের সাথে কথা বলতে গিয়ে আত্মাদের সম্পর্কে জানতে চায় কি ঘটেছিল। সে আত্মাদের কাছে সে জানতে চায় ও সে আত্মাদেরকে বলে তারা যেন তাকে এ ব্যাপারে সাহায্য করে। তখন সেই বাচ্চাটা ট্যাপারকে সেই বাথরুমে জলে ফেলে দেয় আর জলে ফেলে দিয়ে এটাই বুঝিয়েছিল যে তাদের সাথে কি ঘটেছিল। আর তখনই ট্যাপার হাউমাউ করে ঘুম থেকে জেগে ওঠে আর তখন সে বুঝতে পারে এটা একটি স্বপ্ন। পাশের ঘর থেকে তার বন্ধু কলিগ আরো শূন্য চলে আসলো। পরের দিন বেজ সেই ঘরে চলে যায়। সেই ঘরে চলে গিয়ে একটি ফাঁকা ডায়েরি পায়। এই ফাঁকা ডায়েরি দেখে সে বুঝতে পারে এই ডায়েরির পরে ক্রিস তাদের গল্প বলেছিল। তখন সে এই ঘরের থেকে এসে পুচিকে দেখে পুচি অসুস্থ, সে হঠাৎ করে লাফ দিয়ে উঠে সে বলল, এসব নিয়ের নয়, এসব নিয়ের নয়, এসব নিয়ের নয়।
এ বলো, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও বলতে বলতে সে সেখানে মারা পড়ে। তখন ক্রিস বলে, শোনো, ভালো হয় আমরা এখান থেকে চলে যাই, আমরা এখান থেকে চলে যাই। আমরা ভূতেদের হাত থেকে মারার চেয়ে আমাদের কোর্ট মার্শালে যদি যে শাস্তি হয় বা যদি চাকরি হারাতে হয় সেটাই অনেক ভালো। এই কথা বলে আরেকজন বলে, শুনো, তোমরা যা ভাবছো শুনো, যদি আমরা এই ফ্যামিলির মৃতদেহটাকে খুঁজে খ্রিস্টান ধর্মের অবলম্বীদের মতো সঠিকভাবে তাদেরকে আবার দাফন করা যায়, আশা করি এই অভিশাপ্ত থেকে আমরা এবারে মুক্তি পাবো। কারণ সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক ও ভূত পেতে বিশ্বাস করত। তাদের ভিতরে আরেকজন বলে, ওনাদের মৃতদেহ কোথায় আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা জানি না, এবং এই ডায়েরির ভিতরেও কিছু লেখা নেই। অদ্ভুতভাবে ডায়েরির লেখাগুলো হঠাৎ উধাও হয়ে যায়, আবার জেগে ওঠে। তখন ক্রিস ডায়েরিটা পড়তে যায়, তো ক্রিসকে আরেকজন ডায়েরিটা পড়তে না দিয়ে তখন সে বলে, আমরা এখন এই মুহূর্তে এই বাড়ির বাইরে যাওয়া উচিত। তারপর তারা বুচির মরাদেহকে কবরস্থ করে বেরিয়ে পড়ে। তারপরের দিন তারা রাস্তায় বেরোতে দেখে সে যুদ্ধে ঘরছাড়া মানুষগুলো আবারও তাদের সামনে, যেমনটি তারা সেদিনও দেখেছিল। এই দৃশ্যগুলো দেখে তারা অবাক হয়ে যায়, আরে বিগত দিনে তো এই দৃশ্য দেখেছি, এটা কি করে হলো। এরপর তারা সামনে এগোতে একটি ভাঙা অ্যাম্বুলেন্সের দিকে যায়। তখন তারা সেই লাতিন সৈন্যদের একটি লাশ ও সাদা গাড়ি ও একদম একটা সাদা বাড়ি দেখতে পায়। তারপর তারা সামনে এগোতে থাকে। এইভাবে তারা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর দিন চলে যায়। তাদের দিন নাই, রাত নাই, তারা শুধু যুদ্ধ করে চলছে আর ঘুরপাক খাচ্ছে। আসলে তারা একটি সময়চক্রের ভিতরে আটকে যায়, তার কারণে তাদের ক্ষুধাও লাগে না, তারা ক্লান্ত হয় না। তারা শত চেষ্টা করেও বারবার একটি নির্দিষ্ট জায়গার বাইরে কখনো বের হতে পারছে না। এটা তারা তেমন কিছু উপলব্ধি করতে পারছে না, সামনে বোঝা যাবে। একটা সময় হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, আর রাত হলে যারা তারা আবার সেখানে চলে যায় যেখান থেকে তারা অভিযান শুরু করেছিল। আর রাতে শোয়ার সময় আবার সেখানে যখন তারা চারজন শুল, তখন ট্যাপার স্বপ্ন দেখে রাতে কেউ যেন তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে, আর তৎক্ষণিক সে জেগে ওঠে। সে চমকে উঠে দেখে যেখানে সে শুয়ে আছে সেখানে তার পাশে কালো অক্ষর দিয়ে লেখা আছে, ঠিক তার পাশে কালো অক্ষরে লেখা আছে মেট্রোলি। আর ভয় পেয়ে সে সেই লেখাগুলো মুছে দেয়, আর বাকি সকলে পুনরায় সে প্রাসাদের সামনে এসে পড়ে। এরপর ক্রিজ সিদ্ধান্ত নেয় সে গোষ্ঠীদের সাথে সে কথা বলবে। সেই সূত্রতে সে ঘরের মেঝেতে আটা বিছিয়ে দিতে লাগে। সেই সূত্রতে সেই ঘরের মেঝেতে আটা বিছিয়ে দিতে লাগে। সেই সূত্রে সেই ঘরের মেঝেতে আটা বিছিয়ে দিতে শুরু করে। এরপর তারা রাতের জন্য অপেক্ষা করে, আর রাতে অপেক্ষা করে সেই ডাইনিং রুমে দরজা খুলে যেখানে আটা বিছিয়ে রেখেছিল সেখানে তারা ঘোষদের পায়ের ছাপ দেখতে পায়। এরপরে তারা বুঝতে পারে ঘোষটা ক্রিচের দিকে এগিয়ে আসছে। ক্রিচ চোখ বন্ধ করে দেখতে পারে একটি ঘোষ তাকে তার সামনে এসে তাকে ভয় দেখাচ্ছে। তখন ঘোষকে ক্রিচ দেখতে পায় যে ঘোষকে উড়িয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর তখন বলছে তোমরা তাকে গুলি করো, তোমরা তাকে গুলি করো। আর বাকি তিনজন শুধু দেখতে পায় ক্রিচ বাতাসে শুধু উড়েই চলছে। সেই ভয়ঙ্কর মূর্তিটা তাকে, সেই ভয়ঙ্কর ঘোষটা তাকে টেনে নিয়ে যায় প্রাসাদের পাশে এক ছোট্ট ঘরে। আর আরেকজন সৈন্য তাদের বন্ধু সেও পৌঁছে যায় সেই প্রাসাদের ছোট্ট ঘরে। আর সঙ্গে সঙ্গে তারা কিছু শব্দ শুনতে পায়। অন্যদিকে টেপার সেই প্রাসাদের ভিতরে প্রজেস্ট হয়ে সেই ব্ল্যাক ম্যাজিকের চিত্রের ভিতরে বসে পড়ে। অন্যদিকে প্রাসাদের ছোট্ট করে সেই সৈন্যরা ওই বাড়ির সদস্যদের লাশ দেখতে পায়। তখন তারা
ওই লাশগুলোকে নিয়ে খ্রিস্টানের নিয়ম অনুযায়ী সেই লাশগুলোকে দাফন করতে লাগে। ঠিক সেই সময় তারা হ্যালোইংয়ের মৃত্যুদেহ দেখে সেখান থেকে একটি ডায়েরির পাতা খুঁজে পায়। আর ডায়েরির ছেঁড়া অংশের সাথে মিলালো, যেখানে লেখা ছিল হিরমিংস ফ্রিক্স নয়, বরং সে আফগান ছিল। ওনার মৃত্যুর সময় প্রাসাদে আরো অনেক লোক ছিল যারা ওনাদের সাহায্য করে, আর অনেক লোক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। আর মুভির কাহিনীতে বলা হয়েছিল প্যাট্রিক একটি মুসলিম অভিশাপ। এটাই লেখা হয়েছিল, কেউ যদি কোনো খারাপ জিনিসকে বাড়তে দেয় তাহলে ওই খারাপ জিনিসটি তার পিছনেই লেগে থাকে। এরপর তারা আবার প্রাসাদের ভিতরে চলে যায় আসবাবপত্র গোছাতে থাকে। তখন ইউজিং ওই ডায়েরিটা হাতে নেয় আর কিছু খুঁজতে থাকে। এমন সময় ইউজিং ওই ডায়েরির পাতার ভিতরে কিছু পরিবর্তন দেখতে থাকে। আর সেই ডায়েরিতে লেখা ছিল, সেই মৃতদেহগুলোকে মুসলিম নিয়মে দাফন না করলে তাদের শক্তি আরো বেড়ে যাবে। ঠিক তখনই সেখানকার সেই ঘরের ভিতর আলোগুলো জ্বলতে নিভতে শুরু করে। ঠিক ট্যাপার তখন সেই ব্ল্যাক ম্যাজিকের চিত্রতে বসে ট্যাপারদের ঘোষদের ডাকার জন্য আহ্বান করছে। এমন করে হঠাৎ করে প্রাসাদের সমস্ত ঘোষরা একসাথে সব ট্যাপারদের উপর, সৈন্যদের উপরে আক্রমণ শুরু করে দেয়। সেখানে কিজিং ও পিসির উপরে সেই হোস্টগুলো আক্রমণ করে দেয়। তখন এদের ভিতরে যে জমিদার ছিল সেই জমিদারটি তাদের উপরে তাদেরকে আক্রমণ করার জন্য সামনে আসে, আর তারা গুলি ছোড়ে। হঠাৎ দেখে টাপের সেই লাশটা তাদের কাছে ফিরে আসে। তখন সে ট্যাপারের লাশটি বলে, এই সব কিছু লিয়েন না। তখন মিসেস হ্যালোমিস্টের গোস্ট ট্যাপারকে টেনে নিয়ে যায় একটি আয়নার সামনে, আর তাকে কিছু মনে করতে বলে। আর ওই অবস্থায় সে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আধুনিক একটি হাসপাতালে ট্যাপার শুয়ে আছে আর তার চিকিৎসা করা হচ্ছে। আর যেখানে তার চিকিৎসা করছেন ডক্টর অ্যানলি। আর তিনি বলে ট্যাপারকে, তুমি আর তোমার সঙ্গীরা আফগানিস্তানের যুদ্ধে আহত হয়েছিল। ক্রিসের পাও ছিল না, কারণ তার অপারেশন হয়েছিল। হ্যাঁ, তারপরে তার পা ছিল না, তার সঙ্গীরা ভীষণভাবে আহত হয়ে যায়। এরপরে তার সবকিছু মনে পড়ে। সেই যুদ্ধে তারা আফগানিস্তানের একজন পরিবার ও গ্রামকে বাঁচাতে গিয়েছিল তাদের টিম লিডার মিস্টার পলের কথায়। আর তিনি আমেরিকান গুপ্তচর ছিলেন। সেখানে ট্যাপার দুটি বাচ্চা ছেলেকে খেলতে দেখেন বসে বসে। তারপর ট্যাপার তখন ওই বাচ্চা দুটিকে একটি পুতুল দিল খেলনার জন্য। তারপর তারা তখন ওই রুমের ভিতরে চলে যায়। তখন যখন তারা যখন একটি ঘরের ভিতরে যায়, তখন বাইরে তাকিয়ে দেখে ট্রাক ভর্তি কিছু উগ্রচর কিছু মুসলমানদের জোর করে নিয়ে ধরে আসছে। আর পলক সেই গুপ্তচরদের সাথে লিপ্ত আছে। গুপ্তচরদের আসতে দেখে তারা পলককে আটকে রইল। তারপর তারা এই ঘরের ভিতরে একটি গোপন জায়গায় ট্যাপাররা লুকিয়ে পড়ল। তখন সেই উগ্রপন্থীরা ডাক্তারের পরিবারের সকলকে ওই ঘরের ভিতরে ঢুকে তাদেরকে কাউকে ফাঁসি দিয়ে, কাউকে পানিবন্দি করে, কাউকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর এই দৃশ্যটি তাদের সঙ্গীরা সেই গোপন কক্ষ থেকে দেখতে থাকে যে সেই ডাক্তারের মেয়েটিকেও ফাঁসি দিয়ে তারা ঝুলিয়ে মেরে ফেলছে। এবং তারা তাদের বাঁচানোর চেষ্টা করেও তারা তাদের লিডারের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারে না। তখন তারা বাইরে এসে পরিবেশ দেখতে যায়। তখন পিছন থেকে সেই ডাক্তারের পরিবারের একটি বোম হাতে নিয়ে দৌড়ে আসে। এটা থেকে তখন তারা ভয়ে ওই মহিলাকে নিয়ে জড়িয়ে লাফ দিয়ে পড়ে। এতে কোনো লাভ হয় না, ওই মহিলার এতে কোনো লাভ হয় না, এতে কোনো লাভ হয়নি। ওই মহিলাটির হাতে থেকে বোমাটা বাস্ট হয়ে তারা সকলেই সেখানে আহত হয়ে পড়ে।
মৃত্যুর আগে সেই মহিলাটি তাদেরকে পেট্রোলের অভিশাপ দেয়, পেট্রোলের অভিশাপ দেয়। অপরদিকে ক্রিস সে বুঝতে পারছে না সে করছেটা কি। আফগানিস্তান একটা গরিব কান্ট্রি, যুদ্ধের কারণে তাদের এই পরিস্থিতি হয়। তখন ডাক্তার তাদেরকে বুঝিয়ে বলে তাদের দেশটি একটি যুদ্ধগ্রস্ত দেশ এবং গরিব নেতা হয়েছিল। অভাব অনটনের যুদ্ধের কারণে তাদের ব্রেন মস্তিষ্ক অন্যরকম হয়ে যায়, আর তারা তাদের সবাইকে অভিশাপ দিয়ে দেয়। আর ওই অভিশাপের কারণে আজকে এই তোমাদের পরিণতি। যখন ডাক্তার এই কথা বলছেন যখনই ডাক্তার এই কথাগুলো বলছেন তখনই হঠাৎ করে একটি স্ক্রিনের মাধ্যমে ওই হোম স্টারের ওই মুসলমান পরিবারের ছবি দেখানো যায়। তখন ক্রিস বললেন আমাদেরকে আবার আমাদের পুনরো জায়গায় ফিরে দেন, তা না হলে ওই অভিশাপ তো আমাদের পিছে কখনো ছাড়বে না। তখনই একজন নার্স তাদের থিওরি আবার আগের জায়গায় পরিবর্তন করে দেয় মেশিনের সাহায্য। আবার তারা সবাই মিলে ঠিক যেখান থেকে আহত হয়েছিল, যেখান থেকে তাদের সাথে ঘটনা ঘটে তারা এই স্বপ্নের জালে এসেছে, ডাক্তারের সাথে কথা বলল, সেখানে আবার তারা ওই বাড়িতে ফিরে যায়। তখনই আবার সে ওই প্রথম যেদিন ক্রিস যখন স্বপ্ন থেকে ঘুম থেকে ভেঙে উঠে একজন লোককে দেখতে পায়, সে গাছের আড়াল থেকে একটি সিগারেট ধরিয়ে তার দিকে তাকিয়ে আছে। তখনই সে তার দিকে উদ্দেশ্য করে বলল তুমি কি চাও, কে তুমি, কি চাও তুমি? আর এখানেই সমস্ত কাহিনী, এই ছবির মুসলিম অভিশাপ্তের কাহিনী শেষ হয়ে যায়। পরবর্তী যদি নেক্সট পার্ট থাকে অবশ্যই আপনাদের কাছে আনবো, আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। তো প্রিয় লিসেনার, আজকে এই পর্যন্তই। কাহিনীটি কেমন লাগলো জানাবেন। আমরা শুধু এটা নতুন এক্সপ্লেন করেছি আমাদের ভৌতিক হিস্ট্রির পাশাপাশি। যদি ভালো লাগে এইরকম আরো ভালো ভালো কাহিনী অবশ্যই আপনাদের ভৌতিক ব্ল্যাক ম্যাজিক হরর আর ইউনিক হিস্ট্রির সাথে প্রচার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।